আসসালামু আলাইকুম, আমি এস এম আরাফাত ফেরদৌস, পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে। তো আজকের এই ভিডিওটার টপিকটা হলো যে আমরা কিভাবে একাডেমিক প্লাস অ্যাডমিশনের বায়োলজির এমসিকিউতে কোপ দিয়ে আসবো। সো একাডেমিক এবং অ্যাডমিশনের যে বায়োলজি আছে এটা প্রায় সিমিলার। একাডেমিকের এমসিকিউ তুলনামূলক সোজা হয়, বাট অ্যাডমিশনের এমসিকিউ একটু কঠিন হয় বা একটু অ্যাডভান্স হয়। সো বাট তুমি যদি এই দুইটাতেই ভালো করতে চাও তোমাকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। সো অ্যাজ এ বড় ভাই আমি তোমাদের যেগুলো ফলো করতে বলবো এগুলো যদি তুমি ফলো করো তাহলে তুমি 100 একটা ভালো এমসিকিউ প্রিপারেশন নিতে পারবা। তুমি একাডেমিক এমসিকিউ তো কোপ দিতে পারবা, পাশাপাশি অ্যাডমিশন এমসিকিউ তো তুমি কোপ দিয়ে আসতে পারবা। সো চলো আমরা ভিডিওটা শুরু করি। সো প্রথম কথা হলো ভাইয়া, তুমি যদি একাডেমিক প্লাস অ্যাডমিশনে ভালো করতে চাও বায়োলজিতে তাহলে তোমাকে মেইন বই পড়তে হবে। এখন আমরা সবসময় একটা ভুল কাজ করি, সেটা হলো আমরা বিভিন্ন ফেমাস ভাইয়ার ক্লাসের নোট করি অথবা তাদের ক্লাসের সাইটগুলো পড়ে যাই। সো একটা জিনিস খেয়াল রাখবা সবসময়, যারা আমাদের একাডেমিকে অর্থাৎ এইচএসসির প্রশ্ন করে যেসব স্যারেরা, আবার যারা আমাদের অ্যাডমিশনের প্রশ্ন করেন তারা কিন্তু কখনোই কোনো ভাইয়ার ক্লাসের স্লাইড বা কোনো ভাইয়ার ক্লাসের নোট থেকে কিন্তু প্রশ্ন করে না। তারা কোথা থেকে প্রশ্ন করে? যে কোনো একটা মেইন বই নিয়ে তারা বসে যান অ্যান্ড ওখান থেকেই কিন্তু তারা প্রশ্নটা করে। এখন কথাটা হচ্ছে যে তুমি যদি আমার অ্যাডমিশন প্লাস একাডেমিক এমসিকিউতে ভালো করতে চাও বায়োলজিতে, তাহলে তোমাকে কি করতে হবে? মেইন বই পড়তে হবে। কোন মেইন বই পড়বা? যে কোনো একটা মেইন বই পড়লেই হয়। বাংলাদেশে সব থেকে বেশি প্রচলিত কি? একটা হলো আজমল স্যারের সেকেন্ড পেপার, হাসান স্যারের ফার্স্ট পেপার। তুমি যদি এগুলো পড়ে থাকো তাহলে মোর দেন এনাফ। এখন এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা হলো যে আমি তোমাকে বললাম না যে সবসময় আমাদের যে স্যারেরা আছে তারা সবসময় যে কোনো একটা বই নিয়ে বসেন। বেশিরভাগ ক্ষেত্রেই ওনারা ভার্সিটির যারা কোশ্চেন করেন অথবা যারা হলো আমাদের এইচএসসি প্রশ্ন করেন তারা আজমল স্যার এবং হাসান স্যার নিয়ে বসে যায়। তুমি একটা জিনিস নোটিস করবা যে আমাদের ভার্সিটির যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে ওটাকে জাস্ট খুলে দেখবা, অ্যান্ড এইচএসসি বোর্ড এমসিকিউগুলো যেগুলো আছে ওগুলো খুলে দেখবা যে আমাদের প্রায় 99.99% প্রশ্নই কিন্তু আমাদের আজমল স্যার এবং হাসান স্যারের বই থেকে ডিরেক্ট কমন। সো তুমি যদি ভার্সিটি এবং একাডেমিকের এমসিকিউ যদি খুব ভালো প্রিপারেশন নিতে চাও তাহলে তোমার আজমল স্যার এবং হাসান স্যারের বই পড়ায় মোর দেন এনাফ। এখন এখানে একটা কথা হচ্ছে কি, যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছে, মেডিকেল অ্যাসপিরেন্টদের ক্ষেত্রে হয় কি আমাদের আজমল স্যার এবং হাসান স্যারের বই থেকে আমাদের 85% প্রশ্ন কমন থাকে। আর মাঝে মাঝে খুব রেয়ারলি 2-3 বছর পর পর আমাদের 4টা থেকে 5টা প্রশ্ন আমার কোথা থেকে দেয়? আমাদের এক্সট্রা রাইটার থেকে দেয়। এখন তুমি আমাকে বলতে পারো ভাইয়া তাহলে কি ওনারা কি 2টা বই নিয়ে বসেন? আমাদের এডটেকের ভাইয়ারা এমনভাবে তোমাদের মাথা ব্রেইন ওয়াশ করাইছে যে আমরা এমন একটা ভুল ধারণায় ভুগি যে স্যাররা সবসময় মনে যারা মেডিকেলে কোশ্চেন করে তারা 2টা রাইটার নিয়ে বসে। আজমল স্যার এবং হাসান স্যারের বই থেকে 85% প্রশ্ন তুলে, অর্থাৎ 24 থেকে 25টা প্রশ্ন তুলে, বাকি 4-5টা প্রশ্ন তুলে আমার যে কোনো অন্য একটা রাইটারের বই থেকে। আর এটা সত্য না। এখানে আসলে লাক ফ্যাক্টর করে। স্যাররা কোন বই চুজ করবে এটা টোটালি স্যারদের উপর ডিপেন্ড করে। এখন তাহলে আমার 85% প্রশ্ন কেন কমন পড়তেছে? স্যাররা যদি আলিম স্যারের বই নিয়ে বসে, যেমন আমাদের বাংলা স্যারেরা অক্ষরপত্র প্রকাশনের বই নিয়ে বসে গেছিল, বাট তাও ওখানের মধ্যে আমার ডিরেক্ট 25টা প্রশ্ন ছিল আজমল স্যার এবং হাসান স্যারের বই থেকে। এটা আবার কেন হইল? কথাটা হচ্ছে স্যাররা যেই বই নিয়ে বসুক না কেন আমাদের বাজারে যতগুলা মেইন বই আছে সবগুলোর মধ্যে আমার 85% এমসিকিউ অর্থাৎ 85% ইনফো কিন্তু একদম কমন। অর্থাৎ আমার আজমল স্যারের বইয়ের 85% ইনফো আমার আলিম স্যারের 85% ইনফোর সাথে একদম মিলে যায়। এক্সট্রা থাকে হলো আমার 15% ইনফো। এই 15% ইনফো থেকে স্যাররা মাঝে মাঝে হলো প্রশ্ন দিয়ে দিচ্ছে, যার কারণে আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় 4-5টা প্রশ্ন আসলে এই আজমল স্যার এবং হাসান স্যারের বইয়ের বাইরে থেকেও আসতেছে। সো তাহলে উপায়টা কি ভাইয়া? উপায়টা হলো খুব সোজা। তোমাকে একাডেমিকের জন্য এক্সট্রা এটা পড়তে হবে না, ভার্সিটি অ্যাডমিশনের জন্য এক্সট্রা এটা পড়তে হবে না। এখন তুমি যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হয়ে থাকো তোমার ফার্স্টে ইনশিওর করতে হবে যে আমার আজমল স্যার এবং হাসান স্যারের বইয়ে যতগুলা ইনফো আছে সবগুলা আমি পারি, অ্যান্ড আমি আজমল স্যার এবং হাসান স্যারের বইয়ের উপর 100% দক্ষতা আনছি। তারপর তুমি চাইলে আলিম স্যারের বইটা পড়তে পারো, এটা অপশনাল। আমি নিজেও পড়ছিলাম, আমি তোমাদের এনকারেজও করতেছি যে ভাইয়া এক্সট্রা এটা যদি পড়তে পারো তাহলে খুব ভালো। বাট কখন? আগে যখন তুমি এনশিওর করবা যে তুমি আজমল স্যার এবং হাসান স্যারের বই 100% পারো। আমি নিজেও আলিম স্যারের বই মেডিকেল ভর্তি পরীক্ষায় পড়ে যায় খুব একটা লাভ করতে পারি নাই। আমি সবগুলো আসলে আলটিমেটলি ভুলে গেছিলাম, অর্থাৎ ভুল করে আসছিলাম যতগুলো এক্সট্রা রাইটার থেকে ছিল। বাট তাও কি আমার মেডিকেলের চান্স হয়নি? হয়েছে। সো তুমি যদি এই আমার বায়োলজি প্রশ্নে অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষায় বায়োলজি প্রশ্নে তুমি যদি 30-এর মধ্যে 24-25 পাও, তোমার কি ডিএমসি হবে না? তোমার কি চান্স মিস যাবে? এই যে বাকি 4-5টা এক্সট্রা প্রশ্ন এটা কয়জনে পারে? এটা যারা টপ 50-তে থাকে তারা পারে, বাকি যারা আছে এরা আসলে কেউই পারে না। সো এটা নিয়ে আসলে প্যানিক করার কিছু নেই। সো তুমি যে কোনো একটা যদি মেইন বই পড়ো তাইলেই হবে। সো এখন কনক্লুশন কি বা উপসংহারটা কি? ভাইয়া যে কোনো একটা মেইন বই আমরা ভালোভাবে পড়বো, কোনো ভাইয়ার ক্লাসের নোট বা ক্লাসের সাইট পড়ার দরকার নাই এমসিকিউ এর জন্য, ঠিক আছে? এরপর আমরা আসি এর পরের পয়েন্ট, যে যখন আমরা মেইন বই পড়বো, মেইন বই পড়ার টাইমে আমরা কয়েকটা জিনিসে একটু বেশি ফোকাস দেবো। কি 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 জিনিসে একটু বেশি ফোকাস দেবো? সেগুলো হলো ছক, বৈশিষ্ট্য, উদাহরণ এবং কাজ। তুমি যদি ভার্সিটি অ্যাডমিশনের কোয়েশ্চেন ব্যাংক
অথবা মেডিকেল কোশ্চেন ব্যাংক খুলে দেখো, আমার কথা তো ব্লাইন্ডলি ফলো করার দরকার নেই। তুমি যদি খুলে দেখো তাহলে দেখবা যে আমাদের প্রায় 80 to 85% প্রশ্ন এই 4টা টপিক থেকেই দিছে। ইভেন সব থেকে মজার কথা হলো এইচএসসি যেটা আছে, এইচএসসিরও 80 to 85% প্রশ্ন আমার এই 4টা টপিক থেকেই দিচ্ছে, অর্থাৎ ছক, বৈশিষ্ট্য, উদাহরণ এবং কাজ থেকে। কেন দিচ্ছে? এটা সাইকোলজিটা কি, বা এটাতে কেন আমাকে বেশি ফোকাস দিতে হবে? কথা হলো, যারা আমাদের একাডেমিক আর অ্যাডমিশনের এমসিকিউ করেন তারা সবসময় চায় যে তারা নির্ভুল এমসিকিউ পত্র যেন বানায়। সো নির্ভুল এমসিকিউ কেন পত্র বানাইতে চায়? কারণটা হলো তারা যদি এই বড় পরীক্ষায় যদি ভুল প্রশ্ন বানায় তাহলে তারা পরে প্যারা খাবে। এখন নির্ভুল এমসিকিউ যদি তুমি বানাইতে চাও তাইলে এই যে 4টা টপিক আছে না, এই 4টা টপিক থেকে এমসিকিউ বানানো সব থেকে সোজা। কারণ দেখো এই যে উদাহরণ, এক উদাহরণ থেকে খুব সহজে এমসিকিউ বানানো যায় না। নিচের কোনটি এর উদাহরণ বা নিচের কোনটি এর উদাহরণ নয়, নিচের কোনটি এর বৈশিষ্ট্য বা নিচের কোনটি এর বৈশিষ্ট্য নয়, খালি পিছনে বৈশিষ্ট্যের পিছনে একটা না লাগাই দিলে আমার খুব সুন্দর একটা এমসিকিউ হয়ে গেল, এন্ড ওটা 100% নির্ভুল এমসিকিউ। সো স্যারেরা যারা আমাদের একাডেমিক প্লাস অ্যাডমিশনের এমসিকিউ করে, ইভেন মেডিকেল অ্যাডমিশনের, তারা সবসময় এই 4টা টপিক থেকেই বেশিরভাগ প্রশ্ন দিয়ে দেয়। সো আমরা যখন মেইন বই পড়বো তখন অবশ্যই ভালোভাবে পড়বো, পড়ার টাইমে যখন এই 4টা টপিক আসবে তখন আমরা একটু বেশি ফোকাস দেবো, অ্যান্ড এগুলা আমরা কখনোই স্কিপ করবো না। সো এই কয়টা টপিক আমরা একটু ভালোভাবে পড়বো। আবার এখানে একটু প্যাচাল আছে, প্যাচালটা কোথায় আছে? প্যাচালটা আছে হলো আমার বৈশিষ্ট্যতে। সো আমরা বৈশিষ্ট্য মানে সাধারণত বুঝি বইয়ের ভিতরে পয়েন্ট করে বৈশিষ্ট্য দেওয়া আছে। অনেক সময় তুমি যদি কোষ রসায়ন চ্যাপ্টারটা পড়ে থাকো, একটা উদাহরণ দিয়ে বুঝে দিই। কোষ রসায়ন চ্যাপ্টারে আমার এই যে বৈশিষ্ট্য টপিকটা আছে না, এই বৈশিষ্ট্য টপিকটা আসলে খুব কম আকারে দেওয়া আছে, অর্থাৎ পয়েন্ট আকারে খুব কম দেওয়া আছে। বেশিরভাগ আসলে প্যারা আকারে দেওয়া আছে, বইয়ের মধ্যে ছোট ছোট প্যারা আকারে দেওয়া আছে, যেমন রাইবোস, যেমন গ্লাইকোজেন, এগুলো নিয়ে ছোট ছোট আলাদা প্যারা দেওয়া আছে। এই প্যারাগুলোর মধ্যে কিন্তু স্যারেরা বৈশিষ্ট্যগুলো লিখে দিয়েছে সুন্দর মতন, জাস্ট পয়েন্ট করে দেয় নাই আমাদের হাসান স্যার। সো আমরা কি তাহলে ওগুলো স্কিপ করবো না? যেমন দেখো আমাদের কিন্তু যখন আমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিলাম তখন কিন্তু আমার রাইবোজের বৈশিষ্ট্য থেকে একটা প্রশ্ন দিল। হাসান স্যারের বইয়ে ওটা কিন্তু পয়েন্ট করে দেওয়া ছিল না, কিন্তু এটা প্যারার মধ্যে কিন্তু বৈশিষ্ট্য ছিল। তো এইভাবে বই পড়ার টাইমে তোমাকে একটু কেয়ারফুল থাকতে হবে। বৈশিষ্ট্য পড়ার টাইমে যখন তুমি পড়বা তখন দেখবা যে আসলে কি এটা পয়েন্ট করে দেওয়া আছে, পয়েন্ট করে না দেওয়া থাকলেও কি এটা কি বৈশিষ্ট্যের মধ্যে পড়ে কিনা। সো এই 4টা টপিকে আমরা একটু বেশি ফোকাস দেবো। এখন অনেক গাধার বাচ্চা আসলে বলবে যে ভাইয়া তাহলে বাদ দিলাম কি, এই 4টা টপিক বাদ দিয়ে তার বইয়ে কিছু নাই। আচ্ছা একটা জিনিস ভাবে দেখো তো, আমরা শুধুমাত্র বায়োলজির সেকেন্ড পেপারটার কথাই ধরি। বায়োলজির সেকেন্ড পেপারে টোটাল 500টা পেজ আছে আজমল স্যারের বইয়ে, হাসান স্যারের বইয়ে 500টা পেজ আছে। টোটাল 1000 পেজ কি শুধুমাত্র এই ছক, বৈশিষ্ট্য, উদাহরণ এবং কাজ দিয়ে ভরা? না, আরো অগণিত জিনিস দেওয়া আছে। সো এই সব কথা বলবো না যে ভাইয়া তাহলে বাদ থাকলো কি, অনেক কম জিনিসই আছে হলো আমাদের ছক, বৈশিষ্ট্য, উদাহরণ, কাজ। যতটুকু আছে ওইটুকু খেয়াল রাখা কিন্তু অনেক টাফ। সো ছক, বৈশিষ্ট্য এবং উদাহরণ, কাজ এগুলো আমরা একটু ভালোভাবে পড়বো অ্যান্ড ভালোভাবে ফোকাস দেবো, ঠিক আছে? অ্যান্ড এগুলো থেকেই কিন্তু আমাদের একাডেমিক প্লাস অ্যাডমিশন এমসিকিউতে প্রশ্ন আসে। এরপর আসলে আমরা একাডেমিকের একটা এক্সট্রা জিনিস করতে হবে। আমাদের কিন্তু অ্যাডমিশনে কিন্তু উদ্দীপকওয়ালা বায়োলজি এমসিকিউ দেয় না, কিন্তু আমাদের এইচএসসি যেটা আছে না, এইচএসসিতে কিন্তু আমাদের উদ্দীপকওয়ালা প্রশ্ন থাকে। এখন উদ্দীপকওয়ালা প্রশ্ন আসলে তুমি যদি বই ভালোভাবে পড়ে থাকো তাহলে পারবা, বাট এক্সট্রা একটা কাজ করতে হবে। সেই এক্সট্রা কাজটা কি ভাইয়া? এক্সট্রা কাজটা হলো বইয়ের ভিতরে কিছু চিত্র আছে, ওই চিত্রগুলো তো আমাকে দেখতে হবে। সব চিত্র কি দেখতে হবে না, কিছু চিত্র আছে যেগুলো আসলে আমরা হাতে কলমে আর্ট করতে পারি। স্যাররা কিন্তু চিত্র প্রিন্ট করে না, স্যাররা কিন্তু চিত্র যেগুলো আমাদের উদ্দীপকে দেওয়া থাকে এমসিকিউ প্লাস সিকিউ ওনারা কিন্তু নিজে হাতে কলমে আর্ট করে। আমি কয়েকটা উদাহরণ দিই, যেমন নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদের যে চ্যাপ্টারটা আছে, এটা 3 নম্বর পেজে যে পুং স্ট্রোবেলাস, স্ত্রী স্ট্রোবেলাসের যে ছবিগুলো দেওয়া আছে এগুলো কিন্তু হাতে কলমে আর্ট করা চিত্র। তারপর আমাদের যে বায়োলজি সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টারটা আছে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, এখানে তো পরিফেরা পর্বের যে ছবিগুলো দেওয়া আছে এগুলো তো তোমার দেখার দরকার নাই, কিন্তু নেমাটোডা, প্লাটিহেলমিনথেস এবং অ্যানালিডা পর্ব, এই 3টা পর্বের যে ছবিগুলো আছে না, এগুলো হাতে কলমে আর্ট করা যায় না, এগুলো ছবি তোমাকে দেখতে হবে। অর্থাৎ তোমাকে যেই ছবিগুলো আমরা হাতে কলমে আর্ট করতে পারবো এই ছবিগুলো আমাদেরকে দেখতে হবে। যেমন হাইড্রার বাহ্যিক গঠনের ছবিটা যেটা আমাদের বইয়ের ভিতরে দেওয়া আছে, আবার হাইড্রার যে কোষগুলো আছে এই কোষগুলোর ছবিগুলো আমাদেরকে দেখতে হবে, কারণ এগুলো থেকে আমাদের এইচএসসিতে আমার উদ্দীপক কলা এমসিকিউ দিয়ে দেয়। সো আমরা বই যখন পড়বো তখন এই দিকেও ফোকাস রাখবো যে কোন চিত্রগুলো আসলে হাতে কলমে করা যায় আর কোনগুলো করা যায় না। যেগুলো করা যায় ওগুলোর দিকে আমাদের কিন্তু ফোকাস দিতে হবে, ওগুলো ভালোভাবে দেখতে হবে, কারণ এই উদ্দীপক কলা এমসিকিউ থেকেই আমার কিন্তু 2-3 মার্ক হলো দিয়ে দেয়, এন্ড তুমি যদি উদ্দীপকটা না পারো তুমি 2-3 মার্ক গন। তো এই জন্য বইয়ের ভিতরে যখন আমরা একাডেমিকের প্রিপারেশন নেব তখন বইয়ের ভিতরে চিত্রগুলো দেখবো, বাট অ্যাডমিশনে আসলে এটার দরকার নেই, কারণ অ্যাডমিশনে কখনোই উদ্দীপকওয়ালা প্রশ্ন দেয় না, সেটা ভার্সিটি অ্যাডমিশন প্লাস মেডিকেল অ্যাডমিশন দুইটার ক্ষেত্রে। 4 নম্বর পয়েন্ট, যেটা হলো সব থেকে বড় পয়েন্ট, অ্যান্ড এটা আসলে খুবই একটা ট্র্যাজিক কথা যে আসলে আমাদের বাংলাদেশে
অনেক স্টুডেন্ট আছে যারা অনেক পড়ে বাট তাও আসলে অ্যাডমিশনে যায় ভালো করতে পারে না, ইভেন একাডেমিকও ভালো করতে পারে না। তার প্রধান কারণ হলো যে তারা জানে না যে আমার কি কি পড়া লাগবে আর কি কি পড়া লাগবে না। এই যে 500 পেজের যে বায়োলজি বইটা আছে না, হাসান স্যার বা আজমল স্যার, সব কিছু কিন্তু পড়া লাগে না, খুব স্পেসিফিক জিনিসই পড়া লাগে, অনেক কিছু বাদ দেওয়া লাগে। স্যাররা প্রতি বছরই এক্সট্রা ইনফো বাড়ায়, তারা বইয়ের পেজটা মোটা করে একটা রমনামা ব্যবসা চালায়, যেগুলো আসলে লাগে না। বিজ্ঞানীর নাম লাগে না, আবিষ্কারের সাল লাগে না, তাই বলে যে একেবারেই বিজ্ঞানীর নাম লাগে না তা না, কিছু বিজ্ঞানীর নাম আবার জানা লাগে। আবার ধরো যে কিছু কিছু চ্যাপ্টার যেগুলো হলো খুব ইম্পর্টেন্ট, ওগুলোর উপর আমাদের ভালোভাবে ফোকাস দিতে হবে। এগুলোও আমাদেরকে জানতে হবে যে কোন কোন জায়গার কোন কোন টপিকগুলো সব থেকে ইম্পর্টেন্ট। তুমি বা আমাদের সমন্বয় মন নিয়ন্ত্রণ যে চ্যাপ্টারটা আছে, এটা তুমি ভার্সিটি অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক খোলো অথবা মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক খোলো, তাহলে দেখবে যে 4টা জায়গা থেকে প্রশ্ন দিছে। কি কি জায়গা থেকে প্রশ্ন দিছে? মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ, করটিক স্নায়ুর ছক, হরমোনের ছক, আর হলো আমার চোখ। এই 4টা টপিকের বাইরে থেকে খুব কমই প্রশ্ন দিছে। অ্যান্ড সব থেকে মজার কথা দেখো, এটা কিন্তু আমি আমার আগের অনেকগুলো ভিডিওতে বলছি। অ্যান্ড সব থেকে মজার কথা হলো এই যে এইচএসসি 24 ব্যাচ যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিল, তাদের 3টা প্রশ্ন দিলে, 3টা প্রশ্নই কিন্তু আমাদের এই 4টা জায়গা থেকে দিছে। সো এটা হলো একটু এরিয়া মার্কিং করে পড়তে হবে, অর্থাৎ কি কি পড়া লাগবে কি কি পড়া লাগবে না এটা তোমাকে জানতে হবে। এখন তুমি যদি খুব কষ্ট করে পরিফেরা পর্বের যতগুলো উদাহরণ আছে এগুলো মুখস্থ করো, তাহলে তো লাভ নেই, এগুলো তো আলটিমেটলি দিবে না। আবার কোন পর্বে কয়টা করে প্রাণী আছে এগুলো যদি তুমি মুখস্থ করো, এগুলো তো লাগবে না, এটা কোনো আমাদের একাডেমিকেও আসে নাই, কোনো অ্যাডমিশনেও আসে নাই, এগুলো তো তোমার জানা লাগতেছে না। 3 নম্বর পয়েন্ট হলো যে তাই বলে কি আমরা কোনো উদাহরণ পড়বো না? আমাদের যে প্রাণী বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসে যে চ্যাপ্টারটা আছে পড়া লাগবে। কোনগুলো পড়া লাগবে? এই যে আমার মলাস্কা পর্বের কয়েকটা উদাহরণ খেলা লাগবে, নেমাটোডা আর অ্যানালিডা পড়বে সবগুলো উদাহরণের নাম আমাদেরকে খেলা লাগবে। প্লাটিহেলমিনথেসেরও কিছু উদাহরণ, কিছু সাইন্টিফিক নেম আমাদেরকে ভালোভাবে খেলা লাগবে। সো এই জন্য আমাদেরকে কি করতে হবে, যে আমাদেরকে ভালোভাবে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে বুঝতে হবে যে কোন কোন জিনিস আমার আসলে পড়া লাগবে, কোন কোন জিনিস আসলে পড়া লাগবে না। বায়োলজির প্রায় অনেক কিছুই হলো পড়া লাগে না, যেগুলো আসলে আমরা অনেকেই কঠিন করে মুখস্থ করি, যেগুলো থেকে আসলে কখনো একাডেমিকেও প্রশ্ন দেয় না, কখনো অ্যাডমিশনেও প্রশ্ন দেয় না। সো এই জন্য তোমরা বায়োলজি এরিয়া মার্কিং কোর্সটা নিতে পারো। অলরেডি প্রায় 1000 জন মানুষ এনরোল করছে, অ্যান্ড সবগুলো ক্লাস আমি নিছি, তুমি সাথে এক্সামও পাই যাচ্ছ। অ্যান্ড ট্রাস্ট মি, তুমি যদি এখানকার ক্লাসগুলো করার পর নিজে বই নিয়ে বসো, তুমি একাডেমিকেও যেমন কোপ দিয়ে আসতে পারবা, অ্যাডমিশনও কোপ দিয়ে আসতে পারবা। কারণ আমি এখানে কি পড়াইছি, এখানে মেইন বই পড়াইছি। এটা তুমি কিভাবে, তুমি যদি আসলেই যে চাচ্ছ যে নিবো কি নিবো না এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগো, তুমি যে কোনো একটা ডেমো ক্লাস করে নিজে বইটা পড়ো। তারপর তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা, আমার জিএসটি, এগ্রি, রাবি, জাবি যে কোনো একটা প্রশ্ন ব্যাংক নিয়ে বসো, তাহলে দেখবা যে 90 to 95% প্রশ্ন কিন্তু এখান থেকে কমন পাচ্ছি আমি। কারণটা কি? এটা আমি কেন বলতেছি যে 90 to 95% প্রশ্ন কমন থাকবেই, অবশ্যই থাকবে, কারণ এখানে আমি মেইন বই পড়াইছি। কি কি পড়া লাগবে আমি তোমাদের দেখাই দিছি, কি কি পড়া লাগবে না ওটাও তোমাদের দেখাই দিছি। কি কি পড়া লাগবে ওগুলো আমি যেমন তোমাকে দেখাই দিছি তেমন তোমাকে পড়াও দিছি। সো এই জন্য যে কোনো ভর্তি পরীক্ষায়, সেটা হোক ভার্সিটি অ্যাডমিশন, সেটা হোক জিএসটি, সেটা হোক এগ্রি, সেটা হোক ঢাবি, সেটা হোক আমার রাবি, প্রতিটা ভর্তি পরীক্ষায় আমার 90 to 95% প্রশ্ন কমন থাকবে এই ক্লাস থেকে। কারণটা হলো এখানে মেইন বই পড়ানো হয়েছে, যা যা লাগবে শুধু তাই দেখানো হয়েছে। আর পাশাপাশি তুমি একাডেমিক এমসিকিউ যেগুলো আছে ওগুলোও তোমার ফুল কভার হয়ে যাবে। আর এখন যদি তুমি কোর্সের ক্লাসগুলো কমপ্লিট করে রাখো, তাহলে কিন্তু তোমার অ্যাডমিশনে যাওয়ার কোনো প্যারা লাগতেছে না। তুমি সুন্দর মতন ওই বইটা বারবার পড়ে যায় এক্সাম দিয়ে আসতে পারবা, অ্যান্ড একাডেমিক প্লাস অ্যাডমিশন দুইটা জায়গায় ভালো করতে পারবা। সো এটার প্রাইস হলো 900 টাকা, বাট তুমি যদি PR10 QR কোড ইউজ করো তাহলে কিন্তু এটা তুমি 765 টাকায় কিন্তু পাই যাবা। আর যে কোনো ভর্তি পরীক্ষা তুমি জাস্ট আমার কথা ব্লাইন্ডলি ফলো করার দরকার নেই, একটা ক্লাস করো, বইটা দাগাও, দেন বই পড়ে তুমি যে কোনো একটা প্রশ্ন নিয়ে বসো, সেটা একাডেমিক বা অ্যাডমিশন, দেখবা যে 90 to 95% প্রশ্ন কমন, কারণ এখানে হলো আমি মেইন বই পড়াচ্ছি। ঠিক আছে? সো আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে যে আমাদেরকে কি কি পড়া লাগবে না আর কি কি পড়া লাগবে, কোন কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ, কোন কোন জিনিসগুলো বাদ দিলেও আমার চলে। সো এইটা হলো আমার পয়েন্ট গেল। এরপর আমরা একটা খুব বড় জিনিস নিয়ে কথা বলবো, সেটা হলো যে আমরা বায়োলজিতে বেশি বোঝাকে আসলে প্রায়োরিটি দিব না। কেন দিব না? এটাও আমার কথা ব্লাইন্ডলি ফলো করার দরকার নেই। তুমি মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন দেখো, তুমি এগ্রির প্রশ্ন দেখো, তুমি জিএসটির প্রশ্ন দেখো, তুমি রাবির প্রশ্ন দেখো, তুমি ঢাবির প্রশ্ন দেখো, তুমি এনি অ্যাডমিশনের প্রশ্ন দেখো বায়োলজি প্রশ্ন নিয়ে, তুমি ওখানে কয়টা আসলে বুঝে অ্যান্সার করতে পারতাম? তুমি আসলে ওখানের মধ্যে সর্বোচ্চ, আমি ধরে নিলাম সর্বোচ্চ তুমি 2টা এমসিকিউ আসলে বেসিক না থাকলে পারতা না, সর্বোচ্চ। বেশিরভাগ প্রশ্নই তুমি এবারও মেডিকেল অ্যাডমিশন প্রশ্ন দেখো, 30টা প্রশ্নে আমার ডিরেক্ট মুখস্থ বিদ্যার প্রশ্ন। তুমি ঢাবির প্রশ্ন দেখো, যা অ্যাডমিশনের প্রশ্ন দেখো না কেন, দেখবে যে সবগুলাই আমাদেরকে মুখস্থ বিদ্যা থেকে বায়োলজি থেকে প্রশ্ন দিচ্ছে। সো এখন আসলে আমরা বেশি বুঝাকে প্রায়োরিটি দিব না।
অনেক সময় স্যারেরা একটা মুখরোচক কথা বলে, এখন বুঝানোর পরিবর্তে বলে যে আমি গুছাই দিব তোমাদের চ্যাপ্টারটা। আরে ভাই গুছানোর কি আছে, মুখস্থ বিদ্যার গুছানোর কি আছে, তুমি আমাকে বোঝাতো। আমি বায়োলজি করছে যে আমি তোমাকে দেখাচ্ছি ভাইয়া এগুলো পড়া লাগবে, এগুলো তোমার পড়া লাগবে না, এখন তোমাকে নিজে এটা হলো মুখস্থ করতে হবে। এখানে আমি তোমাকে গুছাই দিব ওটা কি, গুছানোর কি আছে বায়োলজিতে? তুমি একাডেমিক বলো অ্যাডমিশন বলো যে কোনো প্রশ্ন দেখো, তাহলে দেখবা সর্বোচ্চ 2 থেকে 3টা প্রশ্ন, এটা কিন্তু ম্যাক্স না, মানে এটা ম্যাক্স বলতে এটা একদম সর্বোচ্চ। মিনিমাম এমনও হইতে পারে যেমন এইবারে বায়োলজি প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষা 30টা প্রশ্নই মুখস্থ বিদ্যা, এখানে কোনো বেসিকের কোনো কিছু নেই। তুমি যে কোনো অ্যাডমিশনের প্রশ্ন যদি দেখো তাহলে দেখবা যে আসলে এখানে বুঝাবুঝির কিছু নেই, সবই হলো আমার মুখস্থ বিদ্যা। যেগুলা জায়গা থেকে আমার বিগত বছরের প্রশ্ন দিচ্ছে ওই সেম জায়গা থেকে পরের বছরই প্রশ্ন দিচ্ছে। সো এই জন্য একটু এরিয়া মার্কিং করে পড়ো, কি কি পড়া লাগবে বা কি কি পড়া লাগবে না, এটা কিন্তু আমার এরিয়া মার্কিং কোর্সে বলা দেওয়া আছে, আমি কিন্তু তোমাদের দেখাই দিচ্ছি বইয়ের লাইন টু লাইন দাগায় দাগায়। সো এই জন্য এই কোর্সটা যদি তুমি করো একাডেমিক প্লাস অ্যাডমিশন দুইটাই কভার হবে। আর আমার কথা ব্লাইন্ডলি ফলো করার দরকার নেই, তুমি যে কোনো একটা অ্যাডমিশন কোশ্চেন নিয়ে দেখো যে এটা আসলে টোটাল একটা ভাতাবাজি, যে আসলে বায়োলজি বুঝে পড়লে অনেক সহজ। প্রশ্ন আসতেছে ভাই আমার মুখস্থ বিদ্যা থেকে, তাহলে আমি বুঝে করবোটা কি? সো এই জন্য একটু মাথা কাটায় নিজের যে আমার কমন সেন্সটা আছে এটাকে আমরা একটু কাজে লাগাবো, ঠিক আছে? এরপর হলো আমরা আসি যে আমাদের যেহেতু মুখস্থ বিদ্যা বেশিরভাগ জিনিস থেকে আমার একাডেমিক বা প্লাস অ্যাডমিশন আসছে, তাহলে আমাদেরকে করতে হবে কি? চলো ভাইয়া লিখে লিখে মুখস্থ করা ট্রাই করতে হবে। তোমার যদি মুখস্থ না হয় সুন্দর মতন লিখবা, একবার লিখা ইকুয়াল টু 3বার পড়া। সো তোমার যদি কোনো কিছু মুখস্থ না হয় সুন্দর মতন খাতায় লিখে লিখে মুখস্থ করা ট্রাই করবা। সুন্দর করে লেখার দরকার নাই, তুমি রাফ করে লিখবা, যে রাফ মানে কি, যে লেখা শুধু তুমি নিজে বুঝতে পারতেছো, তাই না? সো এই জন্য আমরা লিখে লিখে মুখস্থ করা ট্রাই করবো। এরপর একটা বড় পয়েন্ট যে ভাইয়া বেশি ছন্দ ব্যবহার না করা। বায়োলজির বেশিরভাগ জিনিসে মুখস্থ বিদ্যা, এন্ড সব থেকে কষ্টের কথা হলো স্টুডেন্টরা আসলে এই মুখস্থ বিদ্যাটাকে পরিহার করে তারা ছন্দ ব্যবহার করতে চায়। এখানে আমি একটা স্টোরি শেয়ার করি। আমার এক বন্ধু ছিল, তুমি আল্লাহর দুনিয়া ওর কাছে বায়োলজি যে কোনো কিছুর যদি তুমি ছন্দ চাও তোমাকে ছন্দ দিয়ে দিবে। ওর একটা আলাদা খাতাই ছিল, খালি ছন্দই লেখা ছিল। সো ও মেডিকেল ভর্তি পরীক্ষা এক্সাম দিছে, দিয়ে আসছে বাসায়। পরের দিন আমাকে ফোন দিছি যে কি খবর মা, কেমন এক্সাম দিলি? তো মজার কথাটা শুনো, ও আমাকে যাই বলছে মামা আসলে আমার পরীক্ষার হলে যে ছন্দ তো ঠিকই খেয়াল ছিল যে এটা ছন্দ এটা, বাট ছন্দ দিয়ে বুঝাই কি এটা আমি পরীক্ষার হলে ভুলে গেছি। আকাশ ভরা তারা অবস্থা। সো এই জন্য বেশি কিন্তু ছন্দ ব্যবহার করার দরকার নাই। সো ছন্দ ব্যবহার করলে হবে এটা কি, বেশি ছন্দ যদি ব্যবহার করো তাহলে পরীক্ষার হলে যে তোমার ছন্দ খেয়াল থাকবে ঠিকই, বাট ছন্দ দিয়ে কি বুঝাইছে এটাই তোমার আর খেয়াল থাকবে না, কারণ প্রেশার মোমেন্টে আসলে অনেক কিছু খেয়াল থাকে না। সো এই জন্য আমরা ডিরেক্ট লিখে লিখে মুখস্থ করার ট্রাই করবো। তাই বলে কি ছন্দ একেবারেই ব্যবহার করবো না, না অবশ্যই ব্যবহার করবো কিছু কিছু, যেমন করটেক্স যে ছকটা সেইটা সিরিয়ালি মুখস্থ করার জন্য তুমি ছন্দ ব্যবহার করতে পারো। কিন্তু এখন যদি তুমি এই পরিফেরা পর্বের বৈশিষ্ট্যগুলো কি এগুলো যদি মুখস্থ করার জন্য ছন্দ ব্যবহার করো তাহলে কিন্তু এটা আসলে জাস্টিফাইবল না। এই জন্য আমরা লিখে লিখে মুখস্থ করাকে একটু বেশি প্রায়োরিটি দেবো। কিছু কিছু জিনিস কিছু কিছু উদাহরণ আমরা ছন্দ ব্যবহার করে মুখস্থ রাখতে পারি। এরপর হলো আসলো যে অনুশীলনী দেখাবে। তুমি যদি একাডেমিক প্লাস অ্যাডমিশন এমসিকিউ ভালো করতে চাও তাহলে তোমাকে বিভিন্ন রাইটারের অনুশীলনী দেখতে হবে। আমাদের 21 সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় বায়োলজির 30টা প্রশ্নের মধ্যে 27টা প্রশ্ন ছিল ডিরেক্ট অনুশীলনী থেকে। আমার বেলা জীববিজ্ঞানের, অর্থাৎ জীববিজ্ঞান কেন বলতেছি, প্রাণী বিজ্ঞানের 12টা প্রশ্ন ছিল, 12টা প্রশ্ন ছিল কিন্তু আমাদের বিভিন্ন রাইটারের অনুশীলনী থেকে। আবার তুমি যে কোনো বোর্ডের প্রশ্নও যদি দেখো তাহলে দেখবে যে স্যারেরা অনেক সময় আমার বেশি না, এই ধরো যে 4-5টা প্রশ্ন ডিরেক্ট অনুশীলনী থেকে তুলে দেয়। সো তুমি যদি একাডেমিক প্লাস অ্যাডমিশন এমসিকিউ ভালো করতে চাও তাহলে তোমাকে বিভিন্ন রাইটারের অনুশীলনী পড়তে হবে। এখন এটার জন্য আমরা করবোটা কি, সুন্দর মতন কাচারিতে যাবা, কাচারিতে যায় বিভিন্ন কোচিং সেন্টার যেমন উন্মেষ বলো, মেডিকো বলো বা রেটিনা বলো, এদের অনুশীলনী প্রশ্ন ব্যাংক পাওয়া যায়। ওই প্রশ্ন ব্যাংক থেকে আমরা অনুশীলনী প্রশ্নগুলো পড়ার ট্রাই করবো, তাহলে আমাদের কিন্তু একটা 100% দক্ষতা চলে আসবে। 7 নম্বর পয়েন্ট হলো যে ভাইয়া তুমি যদি বায়োলজি এমসিকিউতে ভালো করতে চাও তাহলে তোমাকে বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ সোজা বাংলা ভাষায় যে ভাইয়া তোমাকে আসলে বেশি করে এক্সাম দিতে হবে। তুমি যত বেশি এক্সাম দিবা তত বেশি তোমার নির্ভুল প্রিপারেশন হবে। এই যে আমরা যখন এক্সাম দিব, এক্সাম দেওয়ার পর যদি তুমি ভুল করো কোনো একটা অ্যান্ড দেন ওটা যদি বইয়ের মধ্যে তুমি দাগায় রাখো তাহলে দেখবা নেক্সট টাইম তুমি ওটা জীবনে ভুল করবা না। এভাবে কয়টা ভুল করবা, সর্বোচ্চ 100টা, সর্বোচ্চ 200টা। ধরে নিলাম তুমি তোমার এইচএসসি লাইফে টোটাল 500টা ভুল করলা, বা অ্যাডমিশন লাইফে 500টা ভুল করলা। সো তোমার একটা টাইমে যায় কি আরো ভুল হবে, ভুল করার মতন আর কিছু থাকবে না। এই জন্য আমরা বেশি করে এক্সাম দেবো। এক্সাম দেওয়ার পর যেগুলো ভুল করবো সাথে সাথে বইয়ের মধ্যে দাগায় রাখবো যে আচ্ছা আমি এটা ভুল করছি। যদি এক্সট্রা রাইটার দেখে দেয় তাহলে আমি ওটা বইয়ের মধ্যে ইনফোটা লিখে নিব, ঠিক আছে? এরপরে হলো আমরা আসি যে যত বেশিবার রিভাইজ দেওয়া যায় তত ভালো। আসলে বায়োলজি টোটালি একটা মুখস্থ বিদ্যা, ঠিক আছে? বর্তমানে এন্টারের যে বায়োলজি আছে এটা টোটালি মুখস্থ বিদ্যা, এখানে বুঝাবুঝির জিনিস খুবই কম। এমসিকিউতে আসলে বুঝাবুঝির কোনো কিছু নেই, সিকিউর কিছু টপিক তোমাকে বুঝতে হবে। যেমন ধরো যে ক্রেবস চক্র অথবা যে আমাদের ট্রান্সক্রিপশন, রেপ্লিকেশন, এগুলো যে প্রক্রিয়া আছে এগুলো একটু বুঝতে পারো। বাট এখান থেকে আসলে আমার কিন্তু ভিতরের বুঝাবুঝির জিনিসের যে টপিকগুলো আছে এগুলো থেকে কিন্তু প্রশ্ন দেয় না। সো আমরা করবোটা কি,
বেশি করে রিভাইজ দিব। মুখস্থ বিদ্যা যদি তুমি ভালো করতে চাও, যত বেশি রিভাইজ দিবা তত তোমার পড়তে কম সময় লাগবে। তুমি যে কোনো মেডিকেলে ভাই, যারা উপরের দিকের মেডিকেলে চান্স পাইছে, ডিএমসি, এসএসএমসি বা এইচএসএমসি বা ময়মনসিংহ মেডিকেল কলেজ, বা যারা আসলে আমার অ্যাডমিশনে ভালো করছে, তাদের কাছে শুনবা যে তাদের শেষের দিকে আসে, মেডিকেল ভর্তি শেষ 1 মাসে আসে, যে কোনো একটা চ্যাপ্টার পড়তে তাদের সর্বোচ্চ ম্যাক্স 1 ঘন্টা সময় লাগতো। আমার ক্ষেত্রে একটা চ্যাপ্টার সময় রিভাইজ দিতে আমার 30 মিনিট সময় লাগতো। বিষয়টা কেমন আনবিলিভেবল লাগতেছে না, যেটা আসলে কি পসিবল? কারণটা হলো এটা আসলে পসিবল। তুমি যত বেশি বার রিভাইজ দিবা, শেষের দিকে আসে তোমার যে কোনো একটা চ্যাপ্টার রিভাইজ দিতে তোমার টোটাল 30 মিনিটের বেশি সময় লাগবে না। এটা আসলেই সত্য। তুমি যে কোনো ভাইয়াকে জিজ্ঞেস করো, তারা বলবে, যারা ভালো করছে আসলে অ্যাডমিশনে, তারা 90% অ্যান্সার দিবে যে আমার 30 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগতো হলো যে আমার যে কোনো একটা চ্যাপ্টার রিভাইজ দিতে। সো তুমি যখন এত বেশি পড়বা, তখন যে 20, 25, 30 বার করে একটা চ্যাপ্টার পড়লা, তখন তুমি 35 নাম্বার বার পড়তে যাবা, তখন কিন্তু আসলে তোমার বেশি সময় লাগবে না। সো এই জন্য যত বেশি বার রিভাইজ দেওয়া যায় তত ভালো। এই রিভাইজ দেওয়ার কোনো বিকল্প নাই। তুমি আমার যে কোনো কথা মানো বা না মানো, বাট যত বেশি বার রিভাইজ দাও সেটা হলো তত ভালো। শেষের দিকে আসলে যায় খুব একটা সময় লাগবে না, এন্ড তোমার ভুলের পরিমাণটা কমে যাবে। সো এই ভিডিওটা এই পর্যন্তই। তোমার যদি কোনো প্রশ্ন থাকে একাডেমিক লাইফ নিয়ে অথবা পার্সোনাল লাইফ নিয়ে, তুমি হালকেনস্টাইন ফ্যামিলি গ্রুপে জয়েন হতে পারো, এন্ড ওখানে তুমি যে কোনো প্রশ্ন করতে পারো। আমরা যারা টিচাররা আছি ওখানে অ্যান্সার দিয়ে দিতে পারি। আবার আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে ASM আরাফাত ফেরদৌস, ওখানেও ফলো দিতে পারো। সো ঠিক আছে, আসসালামু আলাইকুম।